দ্য ফ্যাক্ট ইজ আমি ফ্রিতে কোথাও যাই না। আমি কখনোই বাচ্চাদের টার্গেট করে কন্টেন্ট বানাই নাই, ইভেন এখনো বানাই না। লাইফে ভুল তেমন কিছু করি না, বাট আশেপাশে মানুষ থেকে শিখছি। আমি কারোর সাথে মিশতে পছন্দ করি না। আমার লিমিটেড সার্কেল লিমিটেড খুবই শর্ট। আমার শুধু ফ্যামিলির বাইরে আমি কারোর সাথে মিশি না। আপনারা যাকে এতদিনে শত্রু বানাইলেন, তো সেই শত্রুকে বিশ্বাস করে শত্রু যা গরুর মাংস খাইলাম। দর্শক, সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন। আজকে তাকে প্রথমবারের মতোই আমরা এখানে বলতে গেলে একটা পডকাস্টে হাজির করতে পেরেছি। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, আশা করি ভালো লাগবে। রাকিব, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ঘোরাঘুরি কেমন চলছে সেটা এক জানতে চাই। মাত্র সদ্য আসলেন। আলহামদুলিল্লাহ ভালো। কোথায় কোথায় গেলেন এবার? এই তো চায়না ঘুরে আসলাম, চায়না থেকে থাইল্যান্ড গেলাম, থাইল্যান্ড থেকে যে কালকে এসে আপনাদের এখানে চলে আসলাম। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত দৌড়াদৌড়ির মাঝখানেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রথম যে প্রশ্ন করতে চাই, সবাই প্রথমত একটা প্রশ্ন করে যে রাকিব বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তো তাকে কখনো কোনো অনুষ্ঠানে আমরা পডকাস্ট বা এই ধরনের আড্ডা বা আলাপ চাইটা দেখি না, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা পডকাস্টে যাচ্ছেন, প্রোগ্রামে যাচ্ছেন, নিজের মনের কথা খুলে বলছেন। আপনাকে দেখা যায় না কেন, বলেন? প্রথমত ধরেন, আমি যতটুকু সময় ফ্রি থাকি আমি ট্রাই করি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার। তারপরে যতটুকু সময় থাকে আমি কাজ করি, ব্লগ করি। আগে যেরকম শুধু ব্লগই করতাম, বাট এখন আমার বিজনেসও করা লাগে। সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ব্লগ করে আমি বিজনেস দেখি, বিজনেস দেখার পাশাপাশি ফ্যামিলিকে টাইম দেই। তো আমার কাছে নিজের যে সময়টা থাকে আমি ট্রাই করি ফ্যামিলিকে দিব, এটা আমি বাইরে কোথাও ওয়েস্ট করবো না টাইমটা। এই জন্য আসলে আপনি পডকাস্টে যাওয়া হয় না? এর জন্য বলতে গেলে ভুল। আমি যাই, যে আপনি এখানে চলে আসলাম, তারপর ধরেন অনেকে বলে যে আমি ইভেন্টে কেন অ্যাটেন্ড করি না। ইভেন্টে আমি অ্যাটেন্ড করি, আমি পাস্টে 3-4টা ইভেন্টে অ্যাটেন্ড করেছি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি ফ্রিতে কোথাও যাই না। আমার কাছে মনে হয় যে সময়টা আছে এটা আমি কেন ওয়েস্ট করব। যদি তারা আমাকে রেমুনেশন দিয়ে নিতে পারে তাহলে অবশ্যই আমি যাবো। যদি মনে হয় যে না, রেমুনেশন আমার জন্য এনাফ না, আমি যাবো না। না, এখন আমি যতটুকু জানি যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে ধরনের ইভেন্টগুলোতে আসলে ইনভাইট করা হয়, সেখানে তো আসলে তাদের একটা সম্মান দিয়ে নেওয়া হয়। রিসেন্টলি আমি দেখলাম যে হানি আমির একটা প্রোগ্রাম হয়েছিল, তো একজনের একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল, আপনি দেখেছেন কিনা জানি না। লিখেছে যে এত এত কন্টেন্ট ক্রিয়েটর আসলো, রাকিব কেন আসলো না? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে কি রাকিব আসেনি, নাকি রাকিবকে ইনভাইট করে, মানে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বা অনেকে বলে কেন, আপনি জাননি কেন? এইটার জন্য আমার পর্যন্ত রিচ করা হয়নি। আচ্ছা, মানে কেন রিচ করেন সেটা তো আমি বলতে পারি না। তার মানে আপনি নিজে থেকেও কিছুটা রিজার্ভে থাকেন, বা যেটা বলছিলেন যে মানে আমাকে যদি পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হয় তাহলে আমি যেতে আগ্রহী আছি। ঠিক আছে, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। কাজকর্ম দিয়ে শুরু করি, কেমন যাচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো যাচ্ছে। সবকিছু ভালো যাচ্ছে। খুব বিয়ে খেলেন দেখলাম। হ্যাঁ, শালির বিয়ে খেলাম। হ্যাঁ, শালির বিয়ে খেয়েছেন, খুব এনজয় করেছেন। রাকিব ভাই, আমি একটু শুরুর দিকে আসি। ধরুন আপনার ইউটিউব জগতে আসলে যাত্রা কবে থেকে শুরু হয়েছিল? 18 সাল বা কত সাল থেকে? 18 থেকে শুরু হয়েছে, বাট তখন তো আমি আসলে ইউটিউবার হওয়ার জন্য ইউটিউবিং করতাম না, শখের বশে করতাম। বাট প্রফেশনালি আমি ইউটিউবিং শুরু করেছি 2021-এর শুরু থেকে। 21-এর শুরু থেকে। প্রথম দিকে কি কন্টেন্ট বানাতেন আপনি তাহলে? প্রথম দিকে যে আমি এখন যা করি, যখন যা করতাম তাই নিয়ে ভিডিও বানাইতাম। তো তখন আমি সাইকেল চালাইতাম, অনেক সাইকেল স্টান্ট করতাম, তো ওগুলো নিয়ে ব্লগ থাকতো। তার পাশাপাশি আমার লাইফস্টাইল নিয়ে আমি কখন কোথায় কি করতেছি ওগুলো নিয়ে করতাম। আচ্ছা, ধরুন আপনি শুরু থেকে কি তাহলে এই ধরনের কন্টেন্টই বানাতেন, তাই তো? শুরু থেকে? হ্যাঁ, মানে এখন যেমন কন্টেন্ট যদি বলে তাহলে আমি ব্লগ থেকে কন্টেন্ট বানানো শুরু করছি। আর আগে যেগুলো ছিল ওগুলো এমনি বানাইতাম ভিডিও, মানে ঠিক ছিল না কি বানাবো, যা বানাই ফেলতাম আর কি, এমন কিছু একটা। ধরুন আমি যদি বলতে চাই যে বাংলাদেশে আপনার অডিয়েন্স নিয়ে যদি বলি, আপনার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু হচ্ছে ছোটরা। ধরুন খেতে খেতে কন্টেন্ট দেখতেছে, হ্যাঁ, দুষ্টাইম দেখতে ভালো লাগে বা এরকম কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট আসলে কবে থেকে শুরু করলেন, কেন শুরু করলেন, বা এই কন্টেন্টগুলো যে বানাবেন এটা আসলে আপনার মাথায় আসলো কেন বা কিভাবে? ফার্স্ট অফ অল বলি, আমি কখনোই বাচ্চাদের টার্গেট করে কন্টেন্ট বানাই নাই, ইভেন এখনো বানাই না। আমি বানাই, কিন্তু বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে। আমার যেটা মনে হয় পছন্দ করার রিজন হচ্ছে, ধরেন একটা ফ্যামিলিতে কিন্তু অনেকগুলো সদস্য থাকে, বাচ্চারা কিন্তু সবাইকে পছন্দ করে না। সো ওরা আমাকে পছন্দ করার রিজনটা হচ্ছে, ধরেন আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছি, আমরা একসাথে ফান করতেছি, ঘুরতে যাচ্ছি, তো ওরা ভাবে কি ওরা আমাদের একটা ফ্যামিলি মেম্বার, ওরা অনেক কানেক্টেড আমাদের সাথে। এই কারণে ওরা আমাদের অনেক বেশি পছন্দ করে আর দেখে। আর আমাদের শুধু যে বাচ্চারা দেখে এটা কিন্তু রং, বাচ্চা দেখে, বাচ্চার বাবা মা দেখে, বাচ্চার ভাই বোন দেখে, পুরো একটা পরিবার আমাদের দেখে, কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের পরিবার বেস করে। ওই জায়গা থেকে মানে বলছেন যে আমি আসলে সবার জন্য বানাই, বাট আমি অনেক বেশি লাকি যে বাচ্চারা আমাকে পছন্দ করে, কারণ বাচ্চাদের মন পাওয়াটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, বাচ্চাদের মন পাওয়া কঠিন, কিন্তু মন তো আপনি পেয়ে গেছেন, তো এটা মাঝে মধ্যে আপনার জন্য বিব্রতকর বা বিরক্ত হয় না? যেমন আমি আপনার বাসায় লাস্ট যেবার গিয়েছিলাম, দেখলাম আপনার বাসার সামনে পিছি পিছি বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, রাকিব ভাইয়ের বাসা। তো আই থিঙ্ক আপনি বাইরে গেলেও আপনাকে অনেক সমস্যা বা ভোগান্তিতে হয়, যেটা বলে কি
সুখের ভোগান্তি যেটাকে বলতে পারি আর কি, এগুলা আসলে কেমন ভোগান্তি? না, এগুলো ভালো লাগে যে আসলে বাচ্চারা আমাদের পছন্দ করতেছে, একটা ফ্যামিলি আমাদের পছন্দ করতেছে। তার পাশাপাশি ধরেন মাঝে মাঝে একটু কষ্ট তো হয়, অনেক সময় নিজের কাজগুলো করতে যাই পারি না, বাট ওরা যখন আসে ওদের মায়া ভরা চেহারা দেখলে তো আসলে সম্ভব হয় না। যেরকম আমি যদি শপে যাই, ধরেন আমার শপেও একদম পুরো ভিড় লেগে যায়, আমাদের কাস্টমারও কিন্তু আসতে পারে না, বাট তারপর আমি ট্রাই করি প্রতি শুক্রবারে গিয়ে সবাইকে একটু সময় দেওয়ার। আচ্ছা, তো এখন এই দিন নিয়ে অবশ্যই আমি যদি ভুল না বলি, আপনার অবশ্যই এদেরকে নিয়ে মজা, স্মৃতি, গল্প বা এমন কিছু আছে যেগুলো আসলে শেয়ার করার মতো। আমি কিছু একটু শুনতে চাই যে বাচ্চাদের কাছ থেকে আপনার থাকে না, আপনার কাছে খুব ভালো লাগে যে আমি গেলাম, কিছু একটু যদি আপনি বলেন, বা অথবা ইমোশনাল বা অথবা এমন কোনো যদি থাকে যেটা আপনার খারাপ লেগেছে, এরকম কিছু কি আছে শেয়ার করার? খারাপ লাগার গল্প নাই, ভালো লাগার গল্পই বেশি। ধরেন কোথাও ঘুরতে গেলাম, দেশে কোথাও ঘুরতে গেলে দেখা হয়, দেশের বাইরে কোথাও গেলে দেখা হয়। লাস্ট টাইম আমি একটা ফ্লাইটে গেলাম, থাইল্যান্ডে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা বাচ্চা প্লেনে বসে বসে আমার ব্লগ দেখতেছে। যেখানে সবাই ধরেন আমরা যেটা করি, আমরা প্লেনে উঠে কিন্তু ম্যাক্সিমাম মানুষই একটু গান টান শুনি বা ঘুমায় পড়ি, বাট সেখানে দেখলাম যে প্লেনে বসেও বাচ্চাটা এত মানে মজার একটা মুহূর্ত, প্লেনে উঠছে, প্লেনের আশেপাশে বাইরের সিন সেগুলো না থেকে আমার ব্লগ দেখতেছে। আসলে এর থেকে বড় পাওয়ার কি আছে জীবনে? তো সে কি দেখে না যে আপনি তার আশপাশে হ্যাঁ হ্যাঁ, সে তো দেখছে, সে তো দেখে আমাকে মহা খুশি। মহা খুশি না? আচ্ছা, তো এই যে আপনি মাত্র বললেন না যে আমার জীবনে শুধু সুখী আছে বা খুশি আছে, আসলে কি আপনার জীবনে দুঃখ বা মন খারাপ কিছু কখনো হয়নি? আমরা তো স্ক্রিনে সবাইকে সুখী দেখি, আমাকে তো দেখতে সবসময় হাসি খুশি মনে হয়, বাট রাকিবের কি আসলে মন খারাপে কিছু নাই জীবনে? অবশ্যই মন খারাপ থাকবে। আমরা দিন শেষে আমরা সবাই তো মানুষ, সবার জীবনেই তো কষ্ট থাকে। ধরেন আমরা ক্যামেরায় যে কাজ করি, আমরা ক্যামেরা শুধু আমাদের হ্যাপিনেসটাই দেখাই, বাট আমাদের পিছনের গল্প তো আমরা কারোর সাথে শেয়ার করি না। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, সেম এজ লাইক আমারও। আপনার কি কি কষ্ট আছে শুনি না আজকে একটু। আমরা তো সবসময় হাসি খুশি রাকিবকে দেখি, একটু কষ্টের কথাগুলো শুনতে চাই। ধরুন কষ্ট বলতে সেই কষ্ট না, কিন্তু কিছু মান অভিমান বা কিছু কথা তো থাকে, কখনো হয়তো বলা হয়নি, আপনার কাছ থেকে আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন। কষ্টের কথা আর কি বলবো, কষ্টের নিজেটা নিজের কাছে থাকুক না, মানে শেয়ার করার মতো একদমই না, একদম খুবই ব্যক্তিগত। এত না, কষ্ট আমার এতবার জীবনে কষ্ট নেই ভাই। আমার কোনো কিছু খারাপ লাগলে আমি কিছুক্ষণ পরে এটা এমনি ভুলে যাই, কারণ খারাপ লাগা যে যতদিন আপনার মধ্যে রাখবেন এটা আপনার সাথে বয়ে চলবে। সো আপনি নেগেটিভ জিনিসগুলো রিমুভ করে দিবেন জীবন থেকে। মানে রাখা যাবে না? না না, আমি একদমই রাখি না। কোনো একটা কিছু দেখলাম, ধরেন আমার কিছুক্ষণের জন্য এটা খারাপ লাগে, পরে আমি এমনি ভুলে যাই এগুলো। ভুলে যান? সত্যি সত্যি ভুলে যান নাকি আজকে স্ক্রিনের সামনে বলছেন? সত্যি সত্যি আমি সব ভুলে যাই। মানে আপনার মাথায় একদমই থাকে না, আমি রাখি না মাথায় এগুলো। ঠিক আছে, কিন্তু ধরুন অনেকে বলে যে বাংলাদেশে এত এত কন্টেন্ট ক্রিয়েটর, সবাইকে কারো না কারোর সঙ্গে দেখা যায়, কিন্তু রাকিব কারোর সাথে নেই, রাকিব রাকিবের মতোই আছে, ঠিক আছে? আপনার সাথে অন্যদিকে দেখা যায় না কেন? আমি কারোর সাথে মিশতে পছন্দ করি না। আমার লিমিটেড সার্কেল, লিমিটেড খুবই শর্ট। আমার শুধু ফ্যামিলির বাইরে আমি কারোর সাথে মিশি না। দিন শেষে দেখবেন যার সাথে মিশবেন তার সাথে আপনার সমস্যা হবে। এই জন্য কি মানে দূরে থাকেন? আমি অনেক ভয় পাই ভাই, আমি অনেক ভয় পাই, কারণ প্রতিটা বার মানুষ চিন্তা আমি ভুল করি। এই জন্য দেখবেন আমার একটা ফ্রেন্ড সার্কেলও না। আপনি আমার যদি একটা ফ্রেন্ড দেখাইতে পারেন, খুঁজে দেখেন, আমার কোনো ফ্রেন্ড পাবেন না। তাহলে লাইফে কি কি ভুল করছেন যে ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আজকে এত সতর্ক? লাইফে ভুল তেমন কিছু করি না, বাট আশেপাশে মানুষ থেকে শিখছি। আশেপাশে তো অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটে না, ওগুলো থেকে শিক্ষা নেই। যত কম সার্কেল থাকবে আপনার, তত আপনি ভালো থাকবেন জীবনে। আচ্ছা, ঠিক আছে। ধরুন রাফসানদার ছোট ভাইয়ের সঙ্গে আমরা একবার দেখলাম, মানে খুব তোলপাড় হচ্ছিল যে আপনার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা মনোমালিন্য হয়েছে বা কিছু একটা, কি হয়েছিল আসলে? আসলে তার সাথে আমার কিছু আমি নিজেও যাই না, হঠাৎ করে দেখলাম সে ফেসবুকে পোস্ট দিল, আমি নাকি তার ফেসবুক পেজে কি সমস্যা করছি হ্যান ত্যান পোস্ট দিল। তো এরকম করলো, পরে আমার পেজে সমস্যা করলো। আমার পেজ প্রায় ধরেন আপনার 13 মাসের মতো আমার ফেসবুক পেজ বন্ধ ছিল। সে এটা বলার কারণে তো অনেকে মনে করছে যে আসলে মনে হয় সত্যি। তো আমার পেজে অনেক হিউজ পরিমাণে অ্যাটাক পরে পেজে, তো আমার পেজ বন্ধ ছিল। তো তার সাথে রিসেন্টলি আমার একটা ইভেন্টে দেখা হইলো। দেখার পর সে বলতেছে যে আসলে আমি ভুল বুঝছি, তোমার নামে আমাকে কেউ উল্টাপাল্টা কথা বলছিল, বাট যেটা তুমি করো নাই। সে একজন ব্লগারের নাম নিছে, আমি তার নামটা আসলে এখানে নিতে চাই না। আচ্ছা, হ্যাঁ। বলতেছে ও করাইছে আমাকে দিয়ে। তা আমার কথা হচ্ছে, ও করাইছে, আপনি তো একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, বাট আপনি কিন্তু সেটা করেন নাই। 1 বছর কিন্তু আপনি আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছেন। আপনার একটা সরি কিন্তু আসলে সব, আপনার সরি বলে তো আমার ক্ষতিটা আর পূরণ আসবে না, ব্যাক আসবে না। বাট তারপর আমি আর কথা বাড়াই নাই, বলছি ঠিক আছে, মানুষ যেহেতু ভুল বুঝতে পারছে, থাক, সমস্যা নাই। আর আমি কখনো কিন্তু রেসপন্স করি নাই, শুধু সে না, আরো অনেকে আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। দেখবেন আমি কখনো রিপ্লাই করি না, ইনশাআল্লাহ আমি সামনের দিনও রিপ্লাই করব না। না, এটা নিয়েও প্রশ্ন আছে। ধরুন আমরা দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক বিতর্কে জড়িয়ে যায়, কিন্তু আপনাকে নিয়ে আসলে মানে আগে পিছে কোথাও কোনো বিতর্কে তেমন একটা পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে প্রশ্ন করব, কিন্তু আপনি আপনার মতোই আছেন, বিতর্কে জড়ান মানে কেন, কি কি আসলে? আপনাকে আমি শুরুতে বললাম না যে আমি যতটুকু সময় থাকে হয়তো আমি ইউটিউব চ্যানেলে দিই, আমার ফ্যামিলিতে দিই, নাইলে আমার বিজনেসে দিই। এই তিনটার মধ্যে আমি সীমাবদ্ধ, যে কারণে ধরেন আদার্স যে উল্টাপাল্টা কোনো সাইডে আমি যাবো বা কারোর সাথে মিশবো, তো এই মিশি না দেখে ধরেন আমার বিপদ কম।
বিপদ কম না, এটা তো ভালো একটা দিক থেকে যারা বিপদ মুক্ত আছেন। কিন্তু রাফসানের ইস্যুটা যখন সলভ হয়ে গেল, আমি দেখলাম যে রাফসান হচ্ছে আপনাকে মানে এক বাটি গরু মাংস উপহার দিয়েছিল খাওয়ার জন্য। পরে কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, সেটা বলছে যে রাফসান না হয় মিট মাট করার জন্য রান্না করে নিজ হাতে রাকিবকে মাংস খাওয়ালো, রাকিব বাবা এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে ব্যবসা করে ফেললো। কি ব্যবসা করলো? আমি তো আরো খাইলাম, বিশ্বাস করলাম যে রাফসান আমাকে দিছে। আপনারা যাকে এতদিনের শত্রু বানাইলেন, তো সেই শত্রুকে বিশ্বাস করে শত্রুর গরুর মাংস খাইলাম, তাহলে তাকে আমি কিভাবে ছোট করলাম? মানে আপনি বলছেন যে না, এটা আপনি জাস্ট দুষ্টামি করছি, মানুষ দুষ্টামি করতে করাই যায় স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এই যে কন্টেন্ট বানানোর পরে দেখা যায় যে আপনি বানিয়েছেন এক মেন্টালিটিতে, মানুষ রিসিভ করছে আরেক মেন্টালিটিতে, কেমন লাগে এটা? এখন কি বলবো, ধরেন এখানে আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে, অনেকে ধরেন পজিটিভ জিনিসটা নেগেটিভ বানায় ফেলে, আর নেগেটিভ জিনিসটা নেগেটিভ অলওয়েজ থাকেই। তো আমার কিছু বলার না, আমি জাস্ট কত 30-40 সেকেন্ড আমি জাস্ট খাচ্ছি, ওটা একটা ব্লগ বলে কি হবে, এটা হচ্ছে ফেসবুকের একটা রিলস, কন্টেন্টও না ভাই, এটা রিলস। তো এটা দেখে আর কি করার আছে? রাফসান যখন প্রথম আপনার সঙ্গে এসে কথা বলতেছিল, ধরেন একটু তো মনে মনে ঠিক আছে হয়তো আপনি সব ভুলে গেছেন, কিন্তু একটা ব্যাপার তো জানা ছিল না, সত্যি আমি প্রমিস করে বলতেছি, মানে আমি সত্যি ভুলে গেছি, আগেই ভুলে গেছি যে রাফসান আমার সাথে কি করছে। আমি জানি আমি যদি রাইট থাকি একদিন সেই আমাকে সরি বলবে। শুধু রাফসান না, আরো যারা যারা বলছিল সবাই কিন্তু আমাকে কল করে সরি বলছে। এটা আপনার জন্য একটা ক্রেডিট। কিন্তু আপনার পেজ প্রায় সময় আমি দেখি যে সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়, তাই না? অনেক ধরনের অ্যাটাকের সম্মুখীন, এবং না, এটা ওই ওই তখনই হয়েছিল সবচেয়ে বড় অ্যাটাকটা ওই রাফসানের একটা পোস্টের কারণে। কারণ রাফসান জানি না কেন করছে, কি কারণে করছে, যখন পোস্টটা দেয় তো তখন আসলে অনেক বড় একটা অ্যাটাক পড়ে আমার পেজে, প্রায় আমার পেজ ডিলিটও হয়ে যায়। থ্যাঙ্কফুলি আমি পেজটা পরে ব্যাক পাইছি। শুধু আপনার হয়েছিল না, আপনাদের পরিবারের ফ্যামিলি বা সবার আমার ফুল ফ্যামিলিকে অ্যাটাক করছে, প্রত্যেকের পেজ চলে গিয়েছিল। তো এটা কি না, প্রত্যেকের পেজ যায় নাই, ডিলিট জাস্ট আমারটাই হয়েছিল, আর বাকি সবারটা ধরেন কয়েকটা স্ট্রাইক খাইলে তো পেজ চলে যায়, 2-3টা এরকম করে। যদি আমি বলতে চাই, ধরুন আপনারা যারা কন্টেন্ট বানান, ধরুন কন্টেন্ট বানানো কিন্তু এক ধরনের এখন পেশার মতো, পেশার মতো। তো আপনার ইউটিউব ফেসবুক তো একটা ইনকাম সোর্স, তো যখন আপনার সবার পেজে এমন অ্যাটাক হলো, আপনার পেজ চলে গেল বা আপনার ওনাদের পেজ বন্ধ হয়ে গেল, অবশ্যই কপিরাইটের কারণে অনেক সময় মনিটাইজেশন চলে যায়, আর্থিক ক্ষতি তো মনে হয় অনেক হয়েছে। অনেক, পুরো একটা বছর, পুরো এক বছর। আমি যদি বলতে চাই যে আনুমানিক 1 বছরে কেমন গিয়েছে আপনাদের ক্ষতিটা, বলা যাবে? আসলে সব বলতে চাই না, বাট অনেক পরিমাণের হয়েছে, অনেক বড় একটা অ্যামাউন্ট। এটা যারা ফেসবুক করে বা ফেসবুক কন্টেন্ট মানে তারা জানে যে একটা বড় পেজ বন্ধ থাকলে, কারণ আমার তো নিয়মিত কন্টেন্ট যাচ্ছে ইউটিউবের কন্টেন্ট আমার ফেসবুকেও যায়, তো পুরো একটা বছর ধরেন আমার কম হইলেও তো 100 ভিডিও, বা আর পুরো ফেসবুকে ধরেন ইউটিউবে যে আমার ভিডিও ওটা ধরেন 30 মিনিট ভিডিও কিন্তু ফেসবুকে যায় না, ওই 30 মিনিটের ভিডিও কেটে কেটে ধরেন 10টা পার্ট করা হয়। তো আমার যদি 100টা ব্লগ হয়, 100টা ব্লগে যদি আমি 3টা পার্টও করি, তাহলে দেখেন কতগুলো ব্লগ আমার যায় না ফেসবুকে। তো আপনি যে বলছেন না আমি ভুলে যাই, বেশিক্ষণ রাখি না, কিন্তু এই যে এটা আমি ভাবি যে এটা আমার রিজিকে ছিল, কিন্তু মন খারাপ লাগে নাই যে আমি কিছুই করি নাই, তারপরেও আমার এখন কি করবো, সে আমার এত বড় ক্ষতি করেছে, আমি জাস্ট এতটুকু ভাবছি যে আল্লাহ এটা আমার রিজিকে রাখে নাই। ঠিক আছে, ওকে। রাকিব, আপনাকে আব্দুল্লাহ নামে একজন প্রশ্ন করছে যে আপনার এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কত? 2,19,00,000 মেবি, রাইট? আই গেস এরকম কিছু। মানে এই 2 কোটি সাবস্ক্রাইবার বা প্রায় 2,20,00,000 মানুষ আপনাকে শুধু ইউটিউবে ফলো করছে। এই যে এত দূর কষ্ট করে উঠে এসেছেন, এর পিছনে তো অনেক গল্প আছে। তিনি বলেছেন যে এই মানে এত কষ্ট এগিয়ে যাওয়ার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি, কাদেরকে আপনি স্মরণ করতে চান, এবং কিছু কষ্টের গল্প আপনাকে কাছ থেকে তারা শুনতে চেয়েছে। ফার্স্ট অফ অল বলবো আমার এই পজিশন শুধুমাত্র মানে মেইন যে ক্রেডিট সেটা আমার বাবা মার, কারণ আমার বাবা মা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। কারণ বাবা মা যদি ঠিকভাবে সাপোর্ট না করতো, পড়ালেখা না করে, তো দিন শেষে তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার বাবা মাকে কখনোই চাপ দেয় নাই যে তুমি এইটা করো বা ওইটা করো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আর্থিকভাবে আমরা সচ্ছল আগে থেকেই। তো আমার ফ্যামিলি থেকেও আমাকে কখনো বলেনি যে তুমি আমাদের জন্য এটা করো ওইটা করো। আমার মনে হয়েছে যে আমার বাবার কাছে থাকুক, আমি নিজে থেকে কিছু ট্রাই করি। ধরেন আমার ক্যামেরা, দেন ফোন, এগুলো কিন্তু কখনোই আমি আমার বাবার থেকে টাকা নিয়ে কিনি নাই। আমার বাবা আমাকে যে প্রতিদিন 300 টাকা, 200 টাকা, 500 টাকা দিত, ওগুলো আমি জমায় প্রথমে একটা ফোন কিনে কয়েকদিন একটু ভিডিও করি। তারপর আমার কাছে মনে হলো যে হ্যাঁ, ইউটিউব আমার জন্য বেটার। 2-3 হাজার সাবস্ক্রাইবার আমার হওয়ার পর দেন আমি আমার ফোনটা সেল করে ছোট একটা ক্যামেরা নিই। তো ওই ক্যামেরা দিয়ে আবার ব্লগিং করি। তারপর একটা ল্যাপটপ ছিল, এটা দিয়ে হালকা পাতলা কোনো রকম এডিট করে আপলোড করতাম। তেমন করতে করতে মোটামুটি 3-4 মাসে আমি 1 লাখ সামথিং সাবস্ক্রাইবার করে ফেলি। পরে আব্বু আমাকে আবার টাকা দেয় শপিং করার জন্য ঈদে। তো আমি ওই শপিং না করে আমি মোবাইল কিনে দেন আমি আবার এভাবে কন্টিনিউ করি, এবং আল্লাহর রহমতে কন্টিনিউ করতে করতে দেন ফ্যামিলির সাপোর্ট, বোনের সাপোর্ট, আব্বু আম্মু যখন যেটা লাগতেছে দিতেছে যে না করো, সমস্যা নাই। বাট ওই যে ইউটিউবিংয়ের জন্য আমি একটা কিছু করব
ব্লগের যে আমার একটা অ্যামাউন্ট লাগবে ওটা যে বাবার থেকে নেবো, এটা আমি কখনো করি নাই। আমার ছোট থেকে আমি যতটুকু ট্রাই করছি, প্রথমে কন্টেন্ট যেগুলো বানাতাম ওগুলো ধরেন আহামরি তেমন খরচ হইতো না, বাসায় করে ফেলতাম। তো এরকম করতেছি, তারপর ইউটিউব থেকে আস্তে আস্তে রেভিনিউ আসে। প্রথমে ধরেন রেভিনিউ আসে কত 500, 1000, 2000, 3000। তারপর আমার একটা সংস্থা আছে বঙ্গ নামে, প্রোটেকশন দেয় ওরা, তো ওদের সাথে আমি কানেক্টেড হই। আমার মানে ইউটিউব থেকে যে আমি অনেক টাকা পাবো এই জন্য আমি ইউটিউবিং কখনোই করি নাই। আমার কথা হচ্ছে আমার চ্যানেলটা সেফ থাকুক। তো আমি বঙ্গর সাথে কানেক্টেড হই। তো কানেক্টেড হওয়ার পর ধরেন আমার ইউটিউব থেকে যদি 100%-এর 50% ওদের দিয়ে দিতে হবে আমাদের, যদি আমি চ্যানেল সেফ রাখতে চাই। ওদের একটা পলিসি, আপনার কন্টেন্ট ব্লক করে দিবে, তাহলে ফেক যে আইডিগুলো ওগুলো আপনার কন্টেন্টগুলো আপলোড করতে পারবে না। তার পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা ওরা প্রোটেকশন দিবে। তো সেখান থেকে শুরু করলাম আস্তে আস্তে। শুরুতে আমি একাই ভিডিও বানাইতাম, একা ভিডিও বানাতে বানাতে 1 লাখ সামথিং হয়। পর আস্তে আস্তে আমার ফ্যামিলি যারা ছিল ওদেরকে সাথে নিয়ে যে আসো আমরা একসাথে করি, করতে 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 আজকে একটা পর্যায়ে। এখন তো ভালোই কামাচ্ছেন, আমি কত কামাচ্ছেন সে প্রশ্নে না যাই, আমি হয়তো বা বলবেন যে না আমি এটা বলবো না, তো এখন তো ভালো না না, ইনকাম। ভালো কামাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু এখন বাবার অনুভূতি কি, সন্তান যে এত কামাচ্ছে? বাবার অনুভূতি অনেক ভালো, কিন্তু ওই যে ওইটা বললাম না যে ফ্যামিলি আমার একটা নিড লাগবে। আমি যে এখন পর্যন্ত কামাচ্ছি, আমার ফ্যামিলি কিন্তু আমার থেকে এখন 1 পয়সাও বলে না যে আমাদের দাও বা করো। আমার বাবা মার কথা হচ্ছে তোমার টাকা, তুমি কষ্ট করে করছো, তুমি এনজয় করো, তোমার যেভাবে ভালো লাগে করো। আর আমার কথা হচ্ছে তোমাদের যদি কখনো সাপোর্ট লাগে তোমাদের পাশে অবশ্যই আমাকে পাবা। সব টাকা ব্যাংকে জমাচ্ছেন তাদের কোটিপতি হয়ে না না না, সব টাকা ব্যাংকে জমাচ্ছি না, বিজনেস করতেছি, ট্রাই করতেছি। এই যে বললাম ফ্যামিলির যদি লাগে, ফ্যামিলি এখনো পর্যন্ত আসলে লাগে নাই, বাট যদি লাগে বা বাবা মার কোনো যদি ইচ্ছা পূরণ করতে মন চায় করি। আপনারা 2 ভাই বোন? না না না, কয় ভাই বোন? আমরা 1 ভাই 3 বোন। 1 ভাই 3 বোন, এই খবর তো মনে হয় আমি জানতাম না, মানুষ জানে কিনা যায় না, কারণ আমরা সবসময় স্ক্রিনে রাখি বা ঋতুকে দেখতে পাই, আর বাকি কারা কোথায় বাকি আছে, বাট সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না। না মানে আমি ওনাদের বিস্তারিত জানতে চাই না, বাট ওনারা কি আপনাদের সঙ্গে থাকে বা বড় ছোট? না, সবার বিয়ে হয়ে গেছে। সবাই বিয়ে হয়ে গেছে। এখন আপনার ঋতু হচ্ছে আপনার কন্টেন্ট। না, আমারও তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো আছেন। হ্যাঁ, আমি সে বিয়ের প্রসঙ্গে আসবো, বিয়েটা তো প্রেম করে হয়েছে। ঠিক আছে, এইটাই বলতে চাচ্ছিলাম যে ধরুন আপনি টিম গঠন করলেন, টিমের একজন মেম্বার তো অন্তরা ছিল না, এখন আসলে টিম মেম্বার বলতে কি ধরেন আমার আশেপাশে যারা আছে তারাই আমার টিম। হ্যাঁ, আর এখন বর্তমানে টিমে আছে হচ্ছে আমি, আমার ওয়াইফ, ঋতু, জয়, জীবন, এই 5 জন। অনলি 5 জন। অন্তরা প্রসঙ্গে একটু জানতে চাই। জি, কি জানতে চান বলেন। আপনি আমি কি প্রশ্ন করব, আপনি খুব ভালো করে জানেন। বিয়ে হয়েছে কত বছর হলো আপনাদের? তাহলে আমাদের অলমোস্ট 3 বছর শেষ, 4 বছর চলতেছে। প্রেম করেছেন কত বছর? 10 মাস। 10 মাসের প্রেমেই সফল বিয়ে হয়ে গেছে। তো কখন থেকে আসলে অন্তরাকে আপনার ভালো লাগলো, বা কখন থেকে আসলে আপনাদের মনোসংযোগটা হলো? এই তো আস্তে আস্তে কথা বলতে বলতে, মিশতে মিশতে। এর বেশি কিছু বলবেন না? এর বেশি আর কি বলবো, সবাই অলরেডি জানে, কারণ আমাদের তো সেই 4-5 বছর ধরে সবাই দেখতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের বিয়ে হয়ে গেল, ঠিক আছে। ওকে, কন্টেন্ট নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে আপনার কন্টেন্টের কনসেপ্ট নিয়ে একটু সমালোচনা করে। হ্যাঁ, যেমন আমি একটু ক্লিয়ার করে বলি, আমি দেখিনি যদিও, অনেকেই সামহাও হয়তো বা আপনি মজা করতে গিয়ে ওয়াশরুমে একটা কন্টেন্ট বানিয়েছিলেন, ওটা নিয়ে অনেকে বলে যে রাকিবের এত দুর্দিন পড়লো যে রাকিব ওয়াশরুমে গিয়ে কন্টেন্ট বানাতে হয় কিনা। আমার কাছে মনে হয় অবশ্যই এটা কোনো একটা ব্যাখ্যা আপনার কাছে আছে। এটার জন্য যে বলে না দুধে 1 ফোঁটা কয়লাই যথেষ্ট, অনেক ভালো কাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে মজা করতে করতে অনেক সময় এটা মানে কালি পড়ে যায়। এই কন্টেন্টটা আসলে কি বা কেন, একটু আমাকে বলবেন যে কেন এই ব্যাপারটা হয়েছে? ফান করে আমরা একটা কন্টেন্ট মেক করছিলাম, সেটা হচ্ছে ধরেন ইউটিউব, আমরা বিদেশি ইউটিউবারদের দেখছিলাম যে ওরা এরকম বানাইছিল লিভিং ইন বাথরুম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। সো ওই কনসেপ্ট দেখে আমাদের ওয়াশরুম, আমরা নতুন বাসায় শিফট হয়েছিলাম, আমাদের একবার ব্র্যান্ড নিউ ওয়াশরুম ছিল, আর আমাদের ওয়াশরুম মোটামুটি একটা ভালো বড় ওয়াশরুম। সো ওইখানে 5 জন মিলে আমরা ফাইজলাম করে একটা ব্লগ বানাইছিলাম। তো ওই ব্লগটা নিয়ে মানুষ দুষ্টামি করে। আমার কথা হচ্ছে আমার এত ব্লগ আছে, আপনি অন্য ব্লগগুলো কেন দেখতেছেন না? বারবার খালি এই ব্লগই যাচ্ছেন। আর এই ব্লগের কথা উঠতেছে, এই ব্লগ তারও আজকে থেকে আরো 3 বছর আগে পোস্ট হয়েছে, তাহলে এখন কেন এই ব্লগের কথা? তখন ধরতেন সাবস্ক্রাইবার ছিল না এর জন্য, এখন হয়েছে এর জন্য। অনেকে বলে আমার ওই একটা ব্লগ বানাই নাকি আমি এত সাবস্ক্রাইবার পাইছি। একটা ব্লগ বানাই কি কখন 20 মিলিয়ন পসিবল বা 10 মিলিয়ন পসিবল? ওটাতে আমি সর্বোচ্চ কত 2000, 5000, 6000ই পাইছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে যেহেতু আপনার অনেক সাবস্ক্রাইবার, বা আমি যদি নির্দ্বিধায় বলতে চাই বাংলাদেশে যে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবার সাবস্ক্রাইবার চ্যানেল বলতে চাই, সেটা কিন্তু আপনার চ্যানেলই। এটার জন্য কি আপনাকে কেউ মানুষ হিংসা করে আপনার কাছে মনে হয়? এখন এটা স্বাভাবিক, হিংসা করতেই পারে, কারণ মানুষ একজন যে একটু ভালো পর্যায়ে যায় তাকে দেখে একটু জেলাস ফিল করে, এটা একদম নর্মাল। আমার মনে হয় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো বা আমার মধ্যে এটা কাজ করতে, এটা স্বাভাবিক। যেহেতু আপনাকে হিংসা করে, আমি ধরলাম কিছু মানুষ হিংসা করে এবং আপনি সেটা টেরও পান তো মনে মনে, বা অন্য কোনো না কোনো ভাবে, এটা আপনিও বুঝবেন। আপনাকে দেখে যদি আমি কি ধরনের সমস্যার সম্মুখীন হন আপনি, বা আপনি টের পান যে আমার এরকম হচ্ছে, আমাকে এরকম করা ট্রাই করতেছে, আপনার কাছে কি মনে হয় কি ধরনের প্রবলেম বা আপনি ফেস করেন?
আমি আমার কিছু মনে হইলে আমি এগুলো কিছু মনে করি না, কারণ এগুলো দেখে সময় ওয়েস্ট কেন করবো শুধু না শুধু? তবু আমি একটু জানতে চাচ্ছি যে না আমাকে এই করার ট্রাই করে, কিন্তু আমি বুঝি কিন্তু আমি রেসপন্স করি না। অনেকে দেখি মাঝে মাঝে ফেসবুকে ট্রেন চালানো শুরু করে যে রাকিবকে আনসাবস্ক্রাইব করো, বয়কট করো, হ্যান ত্যান, কিন্তু দিন শেষে তো কোনো লাভ নাই। আমি এমনও দেখছি, ধরেন আমার কন্টেন্ট নিয়ে অনেক নেগেটিভিটি করছে অনেক মানুষ, যে ওর কন্টেন্ট ভালো না এটা সেটা। যখন মানুষ এটা শুনছে যে আসলে ওর কন্টেন্ট ভালো না, তো কি বানায় একটু দেখে আসি, যখন মানুষ দেখতে গেছে মানুষ তখন আমাকে সাবস্ক্রাইব করে আসছে। এটা হচ্ছে আমার মেন রিজন এত সাবস্ক্রাইবারের। যারা আমার ক্ষতি করতে যায় দিন শেষে তাদের এই ক্ষতির কারণে আমার লাভ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে নেগেটিভ মার্কেটিং মাঝে মধ্যে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই হয়। মিস্টার বিস্টের প্রসঙ্গে একটু আসছি। মাঝে আমরা শুনেছিলাম যে তার সঙ্গে আপনার একটা কোলাবরেট হওয়ার সুযোগ ছিল বা আছে। অনেকেরই একটা প্রশ্ন এখন যে সেটা আর কি হলো বা কেন হলো না, বা রাকিব কি আমেরিকার ভিসা পায়নি, আমি ব্যাপারটা কি? বলছি, ধরেন আমেরিকার ভিসা আমাদের দেশের যে সমস্যাটা, এটা একদিনের সাথে সাথে দেয় না। আর মিস্টার বিস্ট যখন আমার পর্যন্ত রিচ করেছিল তখন সময় ছিল 22 দিন বা 21 দিন। তো যখন আমাকে মেসেজ করে তো তখন আমি ওকে বলছি যে এটা আসলে পসিবল না, আমার পক্ষে এত কম সময় আসা সম্ভব না। তো মিস্টার বিস্ট বলতেছে যে মানে ওর টিম ছিল, তো বলতেছে এক কাজ করো, আমি আমার টিমের সাথে তোমার কথা বলে তুমি একটু কথা বলো ওদের সাথে। তো টিমকে আমি জানাইলাম, তো টিম বলছে যে আসলে তুমি যেটা বলছো এটা পসিবল না, বাট তারপর আমরা ট্রাই করি, চলো দেখি হয় কিনা। তারপর আমি বাংলাদেশে কথা বললাম কয়েক জায়গায়, তোরা বললো যে না এত কম সময় পসিবল না। ধরেন এই কথোপকথন হইতে হইতে ধরেন 14 দিন সামথিং আছে। তো বিস্টের কাছে যখন ওরা জানালো যে রাকিব বলতেছে এটা পসিবল না, তো বিস্ট বললো যে না রাকিবকে বলো আবার ট্রাই করতে। তো ওরা সব ইনভিটেশন পাঠাইলো, তো আমি এখান থেকে সব কিছু অ্যাপ্লাই করলাম। ইমার্জেন্সির জন্য স্লট চাইছিলাম, বাট ইমার্জেন্সি স্লটটা আর পাই নাই, দিন শেষে আর হয় নাই। আর ওদের ভিডিও তো পরে শুট হয়ে গেছে, তখন আমি গিয়ে আর কি করবো, আচ্ছা, এই কারণে আসলে কোলাবরেটটা হওয়া হয় নাই। পসিবল হয়। বাট এখন আমরা টাচে আছি। কয়েকদিন আগে আর একটা ছোট কোলাবরেট করলাম, আমরা টিম ওয়াটারের একটা ক্যাম্পেইন করলাম। আচ্ছা, তাই এটা কি পাবলিশ হয়ে গেছে? হ্যাঁ ভিডিও পাবলিশ হয়ে আচ্ছা, গেছে। আমার দেখা হয়নি, ব্যাড লাক। ওইটাও আমি ভাবছিলাম আমি করতে পারবো না, আমি তখন ছিলাম থাইল্যান্ডে, আমি একটা ট্যুরে গেছিলাম। তো বিস্ট বারবার আমাকে ফোন দিয়েছিল, না তোমার এটা করতে হবে, করো করো সময় আছে। পরে আমি বললাম যে আমি তো এখনো হুডি পাই নাই, বলতেছে তুমি হুডি ছাড়াই করো। পরে আমি হাতে জেলে একটা হুডি ছাড়া করছি, পরে আবার হুডি পাঠাইছে আমাকে, মানে হুডি পাঠাইছে বাট আমার রিসিভ করতে একটু সময় লাগছে। পরে আমি হুডি রিসিভ করছি, আমি বললাম সময় তো নাই, আমার তো একদিন সময় আছে, একদিন আমি কি করবো? বলছে না একদিন হলো তুমি বানাও, এখনো সময় আছে বানাও। পরে আমি গিয়ে 300 মিটার বানাই শুট পোস্ট করছি। তার সঙ্গে আপনার ফোনে কথা হয় সরাসরি? ফোনে কথা না, বাট ইনস্টাগ্রামে। তো যখন মিস্টার বিস্ট মানে পৃথিবী বা বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার, তার সঙ্গে যখন বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারের কথা হয়, দুজন আসলে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ওর বাংলাদেশ সম্পর্কে বা কখনো প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানো বা কি? ওর সাথে ধরেন যতটুকু কথা হয়েছে আমার কাজে কথা হয়েছে, কাজের বাইরে আমি কথা বলি না, এটা ওকে হাই হ্যালো দিব ওরকম না। আমার কথা হচ্ছে ও তো খুবই ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকে। ওর কি সময় আছে আমার মতো মানুষের সাথে কথা বলার? তো ও যখন আমাকে মেসেজ দেয় আমি জাস্ট রিপ্লাই করি। না, সময় তো আছে, না হলে আপনাকে মেসেজ দেয় কেন? এটা বলা যাবে না। অবশ্যই সে আপনাকে মূল্যায়ন করে বলেই সে আপনাকে মেসেজটা দিচ্ছে, ঠিক আছে? তো না, আমিও প্রথম দিন খুব অবাক হয়েছি যে মিস্টার বিস্ট আমাকে কেন মেসেজ দিল, ওই যে প্রথম যে ভিডিওটা ক্যাম্পেইনে, মানে ও অনেক ট্রাই করছে আমাকে নেয়ার, বাট দিন শেষে আমি যাইতে পারি নাই। পরে যখন আমাকে ফলো দিল আমি তো দেখে অবাক গেলাম যে এত বড় একটা ইউটিউবার আমার মতো একটা ইউটিউবারকে ফলো দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা ক্রেডিট। ধরুন আমি তো রিসেন্টলি দেখলাম যে মিস্টার বিস্ট জেট বিমান নিয়ে সৌদি আরবে চলে গেছে নিজস্ব কন্টেন্ট বানাতে, এবং আমার যত ধারণা আসলে ওনার ইনকাম নিয়ে তো মনে হয় আসলে আইডিয়া করাটা মুশকিল ব্যাপার আর কি। তা আপনাকে আমরা কবে এভাবে দেখবো যে আপনিও জেট বিমান টিমান নিয়ে ভ্রমণ করতে চলে যাচ্ছেন? আপনি তো ভ্রমণে এখন বেশ মনোযোগী। আমার মনে হয় না এটা কখনো পসিবল, কারণ আমি তার মিস্টার বিস্ট না। আর আমাদের ধরেন আমাদের ইউটিউব ইনকাম অনেক কম, ওদের ইনকাম অনেক বেশি আমাদের তুলনায়, আমাদের থেকে ধরেন 10 গুণেরও বেশি ইনকাম। সো ওদের জন্য এটা এফোর্ড করা পসিবল, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় ধরেন এখন আমি ইকোনমিতেই ফ্লাই করি, বিজনেস ক্লাস আমি এখনো ফ্লাই করি না। তো আমাদের কন্টেন্ট, বিদেশি কন্টেন্ট মেক করতে গেলে যে খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ ওঠানো অনেক কষ্ট। বিদেশ তো যাচ্ছেন না আপনি, এবার যে অনেক দেশে ঘুরলেন, কন্টেন্ট বানিয়েছেন, ব্লগ করেছেন। আমি যদি একটু পর্যটনের কথা তুলি তাহলে আপনার দৃষ্টিতে আপনি তো টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন ঘুরতে, বিদেশিরা কেন বাংলাদেশে আসছে না? আপনার কাছে ডিফারেন্স করতে বলে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশে অনেক কিছু আছে দেখার মতো, বাট ধরেন ওই পরিবেশটা নাই, ব্যবস্থাটা নাই, সেফটিটা নাই। ধরেন কক্সবাজার আপনি ডে বাই দেখবেন যে নোংরার দিকে যাচ্ছে, মানুষ নোংরা করে ফেলতেছে। যদি এই সব জিনিসগুলো একটু পরিবর্তন আনা যায়, মানুষ যদি ধরেন আশেপাশে, মানে আপনি গেলে বুঝবেন এখন কক্সবাজারে কি অবস্থা, খুবই খারাপ। এখানে খাচ্ছে এখানেই ফালাচ্ছে, বাট বিদেশে আপনি কোথাও একটা যদি কিছু খান একটা চুইংগামও ফালাইতে পারবেন না নিচে, সাথে সাথে এসে ধরবে। আর ওইখানে এত ক্লিন, মানে আপনারও ইচ্ছা হবে না যে আমি এই জায়গাটা নোংরা করি। ওই একটা ব্যাপার, সেফটি নিরাপত্তা বিষয়গুলো তো আছে। দেশে কোথায় কোথায় ঘুরেছেন? দেশে মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ, সব জায়গায় ঘোরা শেষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দেশ তো আসলে অনেক বড়, বাট যেগুলো মেন মেন স্পট ওগুলো ঘোরা শেষ, সবগুলো ঘুরে শেষ, কন্টিনিউ বানিয়েছেন। আর দেশের বাইরে টার্গেট কোথায় কোথায় আছে যে আমি এখন ওই জায়গায় যাব? দেশের বাইরে ঘুরতেছে আসলে আমাদের ওইভাবে প্ল্যান থাকে না, তো হুটহাট করে প্ল্যান হয়, ভিসা অ্যাপ্লাই করে হলে চলে যাই।